মনে থাকবে? যদি পরজন্ম থাকে তাহলে তুমি হবে আমার, আর আমি হব তোমার। এইবার না হয় তুমি পরই সই। আর দেখা হবে না এটাই যে শেষ দেখা, আমি বিশ্বাস করি না। তুমি ঠিকানা বদলাবে জানি, জানি তোমার জেদের কাছে আমার হার নিশ্চিত। কিন্তু আমি অপেক্ষা করব। আমি অপেক্ষা করব প্রত্যেক শীতে ময়দানে তোমার ওই প্রিয় সূর্যমুখী হতে। মতের বদল হলে পুরনো ঠিকানায় পাবে আমাকে, ঠিক ঠিক তোমার মতন করে, তোমার করে। ইঙ্কব্লেস ক্রিয়েশন প্রেজেন্টস হার্টফেল, তুমি আমি আর আমাদের গল্প। আজ আপনি শুনবেন দেবস্মিতার কলমে আড়ালে দেখেছি তোমায়। আর হ্যাঁ, গল্প শুনে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নভেম্বরের সকাল, ঘড়িতে প্রায় ৮টা বাজে। শীতটা ধীরে ধীরে পড়া শুরু করেছে। আগের দিন রাতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছিল ঈশানীর। ফোনের অ্যালার্মটা বেজে ওঠায় সেটাকে বন্ধ করে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। শীতের সকালে ঘুম ভাঙতেই চায় না। বন্ধ করা অ্যালার্মটা আবার বেজে উঠল ৮টা ১৫-তে। ঈশানীর মায়ের কর্কশ গলার শব্দে ঘুমটা বেশ পাতলা হলো। আর কি রে, 9টা বেজে গেছে, অফিস যাবি না? এই ওঠ ওঠ বলছি। একটু দাঁড়াও না। বালিশের তলা থেকে ফোনটা বের করে যখন দেখল তখন ৮টা ২৭। এক প্রকার লাফিয়ে বসল খাটের উপর। রোজ ৮টায় উঠে ঈশানী, তারপর রেডি হয়ে অফিসের জন্য বেরোয় ৮টা ৪৫-এ বাড়ি থেকে ওর অফিসের দূরত্ব প্রায় ১ ঘন্টা। আজ অনেক দেরি করে ফেলেছে। ঈশানী উঠে বাথরুমের দিকে গেল। তার আগে রান্নাঘরে একবার ঢু মেরে দেখে গেল মা কি করছে। বাথরুমে গিয়ে ব্রাশ করতে করতে আগের দিনের কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। গতকাল রাতে সোমের বার্থডে পার্টিতে হুইস্কিটা একটু বেশিই খাওয়া হয়ে গেছিল। মাথাটা ধরে আছে এখনো ঈশানীর। বাড়ি যখন ফেরে তখন প্রায় রাত ১টা, কিন্তু অভি সাথে ছিল। ঈশানীর মা জানে অভি সাথে থাকলে কোনো চিন্তা নেই। বাড়ি ফিরে অভিকে ফোন করেছিল ঈশানী। অনেক রাত পর্যন্ত কথা বলেছে ওরা, কিন্তু কিছুতেই মনে করতে পারছিল না কি কথা বলেছে ওরা। ঈশানী আর অভি স্কুলের সময় থেকে বন্ধু। আনন্দ, দুঃখ, খারাপ লাগা, ভালো লাগা সব কিছুই ঈশানী অভির সাথে শেয়ার করে। কত কি না সহ্য করে অভি। এইসবই ভাবছিল ঈশানী। মায়ের ডাকে হুঁশ ফিরল। কোনোভাবে স্নান করে বেরোলো, তারপর রেডি হয়ে বাইরের ঘরে এলো। মা, আজ আর খাবো না, খুব দেরি হয়ে গেছে। ট্রেনটা মিস করলে আর দেখতে হবে না, সোজা লেট মেল। অলরেডি একটা লেট মেল খেয়েছি এই মাসে। ঈশানীর মা পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে রান্নাঘরের বাইরে এলো। তারপর সেটা সোজা ঈশানীর মুখে চালান করতে করতে বলল, তুই পড়ে পড়ে ঘুমোবি আর আমি খেতে খেতে রান্না করব? হ্যাঁ, আবার তাও না খেয়ে বেরিয়ে যাবি? আমাকে কি পেয়েছিস বলতো? চুপচাপ এটা খেতে খেতে যা, আর লাঞ্চ বক্সটা মনে করে নিয়ে যাবি, মনে থাকে যেন। ঈশানী পাউরুটিটা খেতে খেতে লাঞ্চ বক্সটা টেবিল থেকে নিয়ে মাকে টাটা বলে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সামনেই বাস স্ট্যান্ড। ২ মিনিট দাঁড়াতেই একটা ভিড় বাস এসে গেল। উপায় নেই, কোনো মতে বাসে উঠে গেল ঈশানী। কিছুটা যেতেই একটা বসার জায়গা ঠিক পেয়ে গেল সে। হেডফোনটা চালান করে দিল কানে, তারপর হারিয়ে গেল ওর নিজের জগতে। এমন কিছু কিছু গান আছে যা শুনলে আমাদের মনে পড়ে যায় অনেক কিছু। কিছু গান ভাসিয়ে নিয়ে যায় আনন্দের দুনিয়াতে, আবার কিছু গান উদাস করে দেয় গোটা দিনের জন্য। বাসটা এক সাইডে আসতেই ঈশানী নেমে দৌড় দিল।
যাতে মেট্রোটা কোনোভাবেই মিস না হয়। আজকের মেট্রোটাও বড্ড ভিড়, এটা চলে গেলে আবার আজও লেট হয়ে যেত। মেট্রো 2টো স্টেশন পেরোতেই একটু ফাঁকা হলো। ভেতরটায় গিয়ে দাঁড়ালো ঈশানী। সিনিয়র সিটিজেনের দিকটা একটু ফাঁকা। ফোনে রিলস দেখতে দেখতে পছন্দ মতন একটা বেছে সাঁটিয়ে দিল নিজের স্টোরিতে। হঠাৎ চোখ গেল সামনে একজন লোক ওর দিকে তাকিয়ে আছে। বয়স প্রায় 60-এর কাছাকাছি। ঈশানী একটু অস্বস্তি বোধ করছিল, তাই সরে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করেই মেট্রোয় ঘোষণা হলো, পরবর্তী স্টেশন নেতাজি ভবন। হুঁশ ফিরল ঈশানীর। হেডফোনটা খুলে খাপে ভরে ব্যাগে রেখে দিল। তারপর গেটের দিকে এগিয়ে গেল। কি মনে হলো একবার ঘুরে তাকালো ঈশানী। দেখলো লোকটা তখনও তাকিয়ে আছে ঈশানীর দিকে। আর পাত্তা না দিয়ে বেরিয়ে দৌড়ে কোনোভাবে অফিস পৌঁছালো ঈশানী। ওর ছুটি 7টায়, কখনো সেটা 8টাও হয়ে যায় কাজের চাপ থাকলে। ঈশানী একটা প্রিন্ট মিডিয়াতে কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করে। ঈশানীর কাছের মানুষ বলতে 2জন, মা আর অভি। প্রায় দিনই অভি আর ঈশানী ফেরার সময় এক সাইডে দেখা করে। ঈশানীর মা বাঙালি গৃহবধূ, বাবা নেই। ঈশানী যখন ক্লাস 5-এ পড়ে তখন ওর বাবা ক্যান্সারে মারা যায়। তারপর ওর মা স্কুলে পড়িয়ে টিউশন করিয়ে সবটা সামলেছে। অভি ঈশানীর খুব কাছের বন্ধু। বাবার মতন আবদার, আগলানো, মায়ের বকুনি থেকে বাঁচানো সবই অভি। ঈশানীর বাবাকে খুব বেশি মনে নেই। ছোটবেলাতে ওর বাবা থাকতো বাইরে কাজের সূত্রে। পুজোর ছুটিতে আসতো প্রতি বছর। বাবার প্রতি টানটা ছোট থেকেই কম ছিল। ক্যান্সার ধরার পর ওর বাবা কলকাতাতে চলে আসে। সেই বছর পুজোতে কোথাও ঘুরতে নিয়ে যায়নি বলে ঈশানী পুজোর 4 দিন বাবার সাথে আড়ি করে দিয়েছিল। লক্ষ্মী পুজোর আগের দিন সকালে ঈশানী বাবাকে বলেছিল, সন্ধ্যাবেলা নাড়ু কিনতে নিয়ে যাবে, তাহলে ভাব করে নেব, না হলে কিন্তু আরই। সেই দিন কিন্তু নাড়ু কিনতে যাওয়া হয়নি ছোট্ট ঈশানীর। তারপর ওর মা সবটা গুছিয়েছে, সামলেছে। এখন ঈশানীর মা বাড়িতেই থাকে। শরীর ভেঙেছে, আর আগের মতন খাটতে পারে না। অফিসের কাজ করতে করতে ক্লান্ত হয়ে সবে গাটা চেয়ারে এলিয়েছে, এমন সময় ঈশানীর ফোনের স্ক্রিনে অভির নামটা জলজল করে উঠল। এর আগেও মিনুদি 2বার ফোন করেছে, ফোনটাও ধরেনি। কি জানি কেন ওর ভালো লাগছিল না কথা বলতে। কিন্তু অভির ফোনটা ধরল ঈশানী, বলল, বল। বলছি যে আজ কাজ কখন শেষ তোর? ওই তো 7টা। পাক্কা তো? হ্যাঁ রে, কেন বল? আচ্ছা, আমি আসবোখন। বলে ফোন রেখে দিল অভি। ঘড়িতে 7:45 প্রায়। 45 মিনিট ঈশানী দাঁড়িয়ে অফিসের বাইরে। অনেকবার অভিকে ফোন করেছে, ওর ফোন সুইচড অফ। ঈশানী একটু জেদি, চাইলেই ও বাড়ি চলে যেত, কিন্তু যায়নি। ওর মনে চলছিল, দেখি অভি কতক্ষণে আসে, আদৌ আসে কি না। প্রায় 8:30টার সময় অভি এলো। গাড়িটা থামলো একেবারে ঈশানীর সামনে। ভেতর থেকে ভীষণ গম্ভীর গলায় অভি বলল, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। ঈশানী রাগ দেখিয়ে এগিয়ে দাঁড়ালো। অভি বেশ চেঁচিয়েই বলল, তাড়াতাড়ি ওঠ। ঈশানী গাড়িতে উঠল। তারপর ও কিছু বলতে যাবে, তার আগেই অভি বলল, আমরা বাড়ি যাচ্ছি না, কোথায় যাচ্ছি তাহলে? পৌঁছেই জানতে পারবি। বেশ। প্রায় 40 মিনিটের রাস্তা এসেছে ওরা। কেউ কোনো কথা বলেনি, কিন্তু এবার এতক্ষণের নীরবতা ভেঙে ঈশানী বলল, এই রাস্তা ধরলি কেন? কোথায় যাচ্ছি কি জানতে পারি? অভি কোনো উত্তর দেয়নি। ওরা ফ্লাইওভার থেকে নেমে পাশের রাস্তাটা ধরে। কিছুটা যাওয়ার পর ঈশানী বলে, এখানে? এখানে কেন? কি হয়েছে? এখানে কেন এলি? কি হয়েছে? এখানে কেন এলি? অভি ততক্ষণে গাড়িটা পার্কিং এরিয়াতে থামিয়েছে। না, ঈশানী নেমেই গেট খুলতে খুলতে একই প্রশ্ন করে আবার, বল,
কি রে, উত্তরটা দে। অভিও গেট খুলে নেমে ঈশানীর দিকে এসে ওর হাতটা ধরে বলল, ভেতরে চল আগে। না, এই বল কি হয়েছে? তোকে ফোনে পাইনি, অনেকবার চেষ্টা করেছি। তারপর আমার ফোনটা অফ হয়ে গেছিল, চার্জ ছিল না বলে। ঈশানী দূরে দেখতে পেল রাই ওদের দিকে এগিয়ে আসছে, হাতে সাদা কিছু একটা, কিন্তু কি সেটা স্পষ্ট নয়। রাই অভির বউ, ওদের 7 বছরের প্রেম, তারপর বিয়ে। রাই এসে ঈশানীকে বলল, ভেতরে চলো তাড়াতাড়ি। ঈশানী ওদের সাথে মেইন গেট দিয়ে ভেতরে গেল। লিফটে উঠল ওরা। 7th ফ্লোর। লিফটম্যানকে বলল অভি। তারপর ঈশানীকে বলল, কাকিমার আজ হার্ট অ্যাটাক হয়েছে, এখন আইসিইউতে। ডক্টর বলেছেন 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। তোকে ফোন করার পরেই হয়েছে এই ব্যাপারটা। তারপর তো ফোন করেছিলাম, তখন তুই ফোন ধরিসনি আর। ঈশানীর মনে পড়ে গেল অভির সাথে কথা বলার পর ও ফোনটা চার্জে দিয়েছিল, আর লাঞ্চ করে তারপর মিটিং। এইসব করতে করতে ওর খেয়ালই ছিল না। এরপরও অভি অনেক কিছু বলেছিল ওকে, সেগুলো আর ওর মাথায় ঢোকেনি। বাকি যেটা শুনতে পেল সেটা, আজ কাকিমার কাছেই খেতাম। তারপর তো মিনুদি ফোন করে বলল কাকিমার শরীর খারাপ এবং জ্ঞান নেই, তোকে ফোনেও পাইনি তিনি। ঈশানী এক প্রকার পড়ে যাচ্ছিল। ঠিক মিনুদি 2বার ফোন করেছিল, কেন তখনও ফোনটা ধরল না? লিফটের দরজা খুলতে সামনেই আইসিইউর গেট। ঈশানী লিফট থেকে নেমেই ছুটে ঢুকতে গেল ভেতরে, কিন্তু গার্ড আটকে বলল, আপনি কোনো পারমিশন ছাড়া ঢুকতে পারবেন না ম্যাডাম। ঈশানীর কথা আটকে যায়। অভিকে আসতে দেখে গার্ড বলল, স্যার ইনি আপনার সাথে। হ্যাঁ। সরি ম্যাডাম। অভি রায়কে বলল, প্রেসক্রিপশনটা রিসেপশন থেকে তুমি নিয়ে আসো, আমি ওকে নিয়ে ভেতরে যাচ্ছি। ঈশানী আইসিইউর কেবিনটার ভেতরে ঢুকল। সামনে কত মনিটর, কত মেশিন, আর বেডে মাকে দেখে অভিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। অভি ঈশানীকে বাইরে নিয়ে আসে, বোঝায়। প্রায় আধ ঘন্টা পর ঈশানী একটু শান্ত হয়। হঠাৎই চোখ যায় করিডোরের বিপরীত দিকে। একটা লোক খুব চেনা চুপ করে বসে আছে। ঈশানী কিছু বলতে যাবে, এমন সময় লোকটা ঈশানীর দিকে এগিয়ে আসে, ওর পাশে বসে, তারপর হাত জোড়ো করে বলে, নমস্কার, আমি আপনাকে চিনি। আপনি হয়তো আমাকে চেনেন না। না না, মানে তুমি আমাকে চেনো না। মানে কে আপনি? আমি অনুপমার অফিসের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, সরি, আসলে মাথা ঠিক নেই তো। আর কাকিমার কোনো বন্ধু কালিক কারোর কথাই কখনো আমরা শুনিনি। না না, আমি বুঝি। কোনো হেল্প যদি করতে পারি কাইন্ডলি জানিও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ভেতর থেকে একজন নার্স বাইরে এসে অভিকে ডেকে বলে, স্যার আপনার পেশেন্ট ডিটোরিয়েট করছে, একবার আসুন। এটা শুনে অভি দৌড়ে ভেতরে চলে যায়। ঈশানীকে ভেতরে ঢুকতে দেয়নি। ওহো, অভির পরিচয়টাই দেওয়া হয়নি। অভি একজন কার্ডিওলজিস্ট, পুরো নাম ডক্টর অভিজিৎ সাহা, কলকাতার একজন নামী ডাক্তার। ঈশানী বাইরে বসেছিল, রায়কে আসতে দেখে বলল, রাই, অভি ভেতরে গেল, কি সব বলছে? মা ঠিক আছে বলো? পাশের লোকটি ততক্ষণে চলে গেছে নার্সিং হোমের বাইরে। ঘণ্টাখানেক পর অভি বাইরে এসে ঈশানীকে বলল, বাড়ি চল, কাকিমা এখন বেটার আছে, ঠিক আছে? আজ না হয় তুই আমার বাড়িতে থেকে যাবি এখন। না অভি, আমি থাকবো এখানে, তোরা চলে যা। ঈশা, এমন পাগলামি করিস না প্লিজ। সারাদিন তুই এখানেই থাকিস কোন, কিন্তু এখন চল। তুই সন্ধ্যে থেকে কিছু খাসনি, তুই প্লিজ চল আমার সঙ্গে। ঈশানীকে এক প্রকার জোর করে অভি আর রায় বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি করালো। পার্কিংয়ের কাছে এসে অভি বলল, আমি কাল এসে সব দেখে রিপোর্ট নিয়ে যাবো, চিন্তা করিস না। এখন গাড়িতে ওঠ, চল। ঈশানী চুপ করে দাঁড়িয়েছিল, দেখল সেই মেট্রোতে দেখা লোকটা এগিয়ে আসছে ঈশানীর দিকে। ঈশানীর সামনে দাঁড়িয়ে বলল, তুমি একটু এদিকে আসবে? হ্যাঁ, মানে তোমাকে কিছু বলার আছে আমার। ঈশানী কিছুটা কাঠপুতুলের মতোই লোকটার সাথে এগিয়ে যায়।
লোকটা একটা কাগজের রোল ঈশানীর হাতে দিয়ে বলল, এটা নাও। হয়তো এখন এটা বলা উচিত নয়, কিন্তু মা, তাহলে যে আর বলা হবে না কখনো। ঈশানী একটু অবাক হলো, বলল, কি এটা? কি বলছেন আপনি? লোকটি বলল, তুমি বাড়ি গিয়ে এটা খুলে দেখো, হয়তো তোমার উত্তর পাবে। হ্যাঁ, সাবধানে ফিরো, আর সাবধানে থেকো মা, কেমন? পকেট থেকে ভিজিটিং কার্ডটা ঈশানীকে দিয়ে বলল, আমাকে অবশ্যই ফোন করে একটু খবর দিও অনুপমার। এই বলে লোকটি চলে যায়। ইতিমধ্যে অভিও গাড়িটা নিয়ে চলে আসে। অভির বাড়ি গিয়ে ফ্রেশ হয় ঈশানী। রাতে কোনোভাবেই অভি ঈশানীকে কিছু খাওয়াতে পারে না। রাই আর ঈশানী ওদের ঘরে ঘুমাবে, অভি পাশের বেডরুমে। ঈশানীর মাথাটা ঠিকমতো কাজ করছে না। কি থেকে কি হয়ে গেল? ব্যালকনিতে দাঁড়িয়ে সেই ভদ্রলোকের পেপারের রোলটা খুলল ঈশানী। একটা নয়, বেশ অনেকগুলো পেপার একসাথে রোল করা। কিছু পুরনো কাগজ, ওপরেরটাতে একটা ছবি, পরেরগুলো হাতে লেখা কাগজ। ঈশানী ছবিটা বোঝার চেষ্টা করল। আবছা পেন্সিলের একটা স্কেচ। ব্যালকনিতে রাস্তার আলোয় ঈশানী ঠিক বুঝতে পারেনি কিসের ছবি। ছবিটা পাশের মোড়াতে রেখে বাকি কাগজগুলো খুলে পড়তে বসল। 3টে কাগজ। একটা দেখে একটু থমকে গেল ঈশানী। প্রথমেই ওটা খুলল। হাতের লেখাটা বড্ড চেনা। হ্যাঁ, ঠিক ধরেছে, এটা মায়ের হাতের লেখা। কিন্তু বাকি দুটো অচেনা। চিঠি নয়, লেখা, খানিক গল্প, খানিকটা ছন্দ ছাড়া অপটু হাতের পদ্য। ঈশানী পড়তে পড়তে হঠাৎই ঘরে এসে ব্যাগ ঘাঁটা শুরু করে। রাই উঠে বলে, তুমি কিছু খুঁজছো ঈশানী? আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি। ঈশানী বলে, না না, তুমি শুয়ে পড়ো, আমি করে নেব। বলে ব্যাগ থেকে ভিজিটিং কার্ডটা বার করে। সাদা ব্যাকগ্রাউন্ডের উপর কালো দিয়ে মোটা মোটা ইম্প্যাক্ট ফন্টে লেখা, অ্যাডভোকেট সংকল্প রায়, ডিভোর্স লয়ার। ঈশানী ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে নক করে। অভি, অভি, একবার দরজাটা খোল। অভি প্রায় ভয় পেয়েই দরজা খোলে। হ্যাঁ, তুই ঘুমাসনি? কি হয়েছে? একবার ব্যালকনিতে আয়, কথা আছে। চোখ রগড়াতে রগড়াতে অভি ব্যালকনিতে যায়। দেখে রাই হাফ শুয়ে হাফ বসে। ইশারা করে দেখায় অভিকে মোড়ায় পড়ে থাকা কাগজগুলো। বল, কি হয়েছে? অভি, ওই লোকটা আজ যাকে দেখলাম। হ্যাঁ, কি ছিল ওতে? কিসের পেপার? অভি, উনি অ্যাডভোকেট সংকল্প রায়। আমি আগে দেখেছি ওনাকে, আজ সকালে মেট্রোতে। আচ্ছা, তাতে কি হয়েছে? এছাড়া কাগজগুলো কিসের? বাবা বাইরে চাকরি করতো না অভি। মানে কি সব বলছিস তুই? ঈশানী ব্যালকনিতে রাখা আরেকটা মোড়ার উপর বসে পেপারগুলো হাতে নিল। বলল, অভি, মা বাবার বিয়েটা আমি জন্মানোর আগেই ভেঙে গিয়েছিল। মানে? মা কনসিভ করার পর জানতে পারে বাবার অ্যাফেয়ারের কথা। তারপর ওদের ডিভোর্স হয়। বাবা পুজোতে আসতো, আমাকে ওরা জানাতে চায়নি, তাই তারপর তো বাবা চলেই যায়। ঈশা, এটা ওই লোকটা তোকে বললো আর তুই মেনে নিলি? বল। আরে উনি যে বললেন উনি কাকিমার কালিগ, মানে টিচার, তাহলে? না, উনি মায়ের কলেজের বন্ধু, উনি উকিল, কলেজের প্রেম। দাদু মায়ের বিয়ে ঠিক করেছিল, ব্যাস, তারপর সব আলাদা। তবে উনি এসব কি করে জানলো ঈশা? ডিভোর্সের নোটিশ বাবা পাঠিয়েছিল। বাবার উকিল ছিলেন এই ভদ্রলোক। তারপর উনি মাকে, আমাকে সবটা সামলেছেন। মায়ের স্কুলের চাকরিটা উনিই করে দেন। আমার বাইরে পড়ার স্কলারশিপ সব মায়ের লেখা। দেখ অভি, পেপারসগুলো। বলে ঈশানী ওই পেপারটা অভিকে দেয়। হঠাৎ ঈশানীর মনে পড়ে ছবিটার কথা। উঠে গিয়ে ওটা হাতে নিয়ে ঘরে এসে লাইটটা অন করে। একটা স্কেচ, অনুপমা, ঈশানী আর একটা লোক। সেটা ঈশানীর বাবা নয়। নিচে একটা সই, সংকল্প রায়। কাগজটার উল্টো দিকে কিছু লেখা, একটু অস্পষ্ট, মনে হয় পেন্সিলে।
মনে থাকবে? যদি পরজন্ম থাকে তাহলে তুমি হবে আমার, আর আমি হব তোমার। এইবার না হয় তুমি পরই সই। আর দেখা হবে না এটাই যে শেষ দেখা, আমি বিশ্বাস করি না। তুমি ঠিকানা বদলাবে জানি, জানি তোমার জেদের কাছে আমার হার নিশ্চিত। কিন্তু আমি অপেক্ষা করব। আমি অপেক্ষা করব প্রত্যেক শীতে ময়দানে তোমার ওই প্রিয় সূর্যমুখী হতে। মতের বদল হলে পুরনো ঠিকানায় পাবে আমাকে, ঠিক ঠিক তোমার মতন করে, তোমার করে। যদি না বদল আসে তবে আমৃত্যু প্রতিটা শীতে অপেক্ষা করব আমি তোমার জন্য। এ জন্মে না হয় পরজন্মে তুমি হবে আমার, শুধুই আমার। পরের দিন মাকে দেখতে ভোর ভোর হসপিটালে পৌঁছায় ঈশানী। বাইরে ওয়েটিং প্লেসে বসে। অভি এলো, ঈশানীকে বলল, দাঁড়া, আমি আসছি। বেশ অনেকটা সময় পর অভি দৌড়ে এসে বলল, ঈশা, তাড়াতাড়ি আয়, কাকিমার জ্ঞান ফিরেছে। ঈশানীও দৌড়ে ভেতরে গেল। মায়ের পাশে দাঁড়িয়ে হাতটা ধরল। সরি মা। অনুপমা মেয়ের দিকে তাকিয়ে বলল, আমাকে বাড়ি নিয়ে চল। অভি পাশ থেকে বলল, কাকিমা, তুমি কালই বাড়ি যাবে, চিন্তা করো না। আগে তুমি সুস্থ হয়ে ওঠোক্ষণ, ঠিক আছে? এই ঈশা, বাইরে চল, কাকিমা রেস্ট করুক্ষণ। দুজনেই বাইরে এলো। সারাদিন ঈশানী হসপিটালে, অফিস ছুটি নিয়েছে। এখন সকালে হসপিটালে, সারাদিন থেকে রাতে বাড়ি। পরের দিনই ও অভির বাড়ি থেকে চলে এসেছে নিজের বাড়িতে। মিনুদি খাবার করে রাখে, খেয়ে কখনো ঘুমায়, কখনো কাজ বা বই পড়ে। মা বাড়িতে নেই, সময় কাটে না। সব কিছু নিয়ে ওদের কথা চলে, রান্না থেকে প্রেম সব আছে সেই লিস্টে। প্রায় 3 দিন কেটে গেছে। ঈশানী দুপুরে হসপিটালে মায়ের সাথেই খায়। মা আর ঈশানী দুজনেই একেবারে বন্ধু। কোনো কথা শেয়ার না করলে পেটের ভাত হজম হয় না। একদিন ঈশানী খেতে খেতে মাকে বলল, মা, তুমি আমার কথা ভেবে এত কিছু করেছো, আমাকে কখনো বুঝতেই দাওনি। মা হয়েছে ইস্যু, করতে যে হবেই মা। মা হলেই যে সব ত্যাগ করতে হবে এমনটা তো নয় মা। তুই মা হলে বুঝবি। মা, তোমার আর বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল না আমি হওয়ার আগেই? অনুপমা একটু চমকে ওঠে। মুখের খাবারটা মুখেই রয়ে যায়। খানিকক্ষণ সব চুপচাপ। তারপর অনুপমা বলে, তোকে কে বললো? ভাতের সাথে তরকারি মাখতে মাখতে ঈশানী বলল, সংকল্প আঙ্কেল। সংকল্প? তুই চিনলি কিভাবে? আঙ্কেল 3 দিন আগে আমাকে মেট্রোতে দেখে, তারপর আমার খোঁজ নিয়ে বাড়ি গিয়েছিল কিছু পেপারস দেওয়ার জন্য। তোমাকে বাড়িতে পাইনি। পাশের বাড়ির রূপমের বাবার থেকে এখানকার খবর পেয়ে এসেছিল। ইস্যু, আমি পারতাম না রে একা সবটা সামলাতে। সংকল্প আমাকে অনেক হেল্প করেছে। অনুপমাকে থামিয়ে ঈশানী বলে, মা, সংকল্প আঙ্কেল তোমার কলেজের প্রেম না? হ্যাঁ রে মা। ভালোবাসতে খুব। হালকা হেসে সম্মতিসূচক মাথা নাড়ে অনুপমা। বলে, শঙ্কু ছাড়া আমার এক মুহূর্ত চলতো না। আমার শরীর খারাপ হলে, পরীক্ষায় কম নম্বর পেলে কি বকাবকি করতো না আমাকে, আমিও ছাড়তাম না। কালক্রমে যদি সুযোগ আসতো তার সৎ ব্যবহার করতাম। জানিস, ওর খুব পছন্দের গন্ধ ছিল ইয়ার্ডলি ল্যাভেন্ডার। যেদিন ওর সাথে ঘুরতে যেতাম সেদিন আমি রোজের থেকে একটু বেশি মাখতাম। আর ও বলতো, এইবার হারিয়ে গেলে গন্ধে গন্ধে ঠিক খুঁজে নেব। একদিন সে কি কাণ্ড জানিস, কোথা থেকে একটা হাতির দাঁতের বাক্স এনে দিল আমার হাতে। খুলে দেখি
তার মধ্যে একজোড়া নূপুর। জানিস, আমার খুব ইচ্ছে ছিল নেবার, কিন্তু উপায় ছিল না রে। বাড়িতে কি বলতাম, তাই ফেরত দিয়ে দিয়েছিলাম ওকে। তারপর আমরা দুজনেই পড়েছিলাম দারুণ মন খারাপের জ্বরে। ঈশানী হাঁ করে শুনছিল। মা থামতে এবার বলল, এত ভালোবাসতে বিয়ে করলে না কেন? অনুপমা এবার মাথাটা হেলিয়ে দেয় বালিশে। ঈশানীর মনে হয় ওর মায়ের চোখটা চিকচিক করছে। আমরা যা ভাবি সব সময় তা হয় না মা। সবটা অত সহজ না। তোর দাদু আর সম্পর্ক রাখতো না আমার সাথে। তুই তো জানিস আমি মাকে পাইনি। বাবাই আমার মা বাবা। তিলে তিলে কষ্ট করে বড় করেছে। আমি কি করতাম বল? তাহলে বাবা চলে যাওয়ার পর আবার নতুন করে তোমরা? ঈশানীকে থামিয়ে অনুপমা বলে, না রে মা, তা হতো না। মা তুমি ভালো থাকতে না? আমি কথা বলবো আঙ্কেলের সাথে। বাড়ি গিয়ে সবার আগে তোমাদের বিয়ে দেবো আমি। একটা সঙ্গী তো হবে তোমার, বলো। ইস্যু, তা হয় না রে। কেন কেন হয় না? যে কারণে তুই আর অভি এক হয়েও এক নয়, তেমনই কিছু কারণে। ঈশানী এবার চুপ করে গেল। মাথা নামিয়ে ভাত নাড়াচাড়া করতে থাকলো। অনুপমা মুখে একটা ম্লান হাসি এনে বলল, ইস্যু, মায়েরা সবটা জানে, সবটা বোঝে। এবার এবার ভালো ছেলে দেখে একটা বিয়ে কর, আমিও শান্তিতে যাই। এই দেখ না, আজ আছি কাল নেই। ঈশানী উঠে অনুপমাকে জড়িয়ে ধরে, বলে, তুমি কোথাও যাচ্ছ না মা? রাতে ঈশানী বাড়ি ফিরে আসে। আজ খুবই ক্লান্ত ঈশানী। মায়ের টেস্টের রিপোর্ট, হসপিটালের বিল, অভির সাথে বাকি ডাক্তারদের কথা বলা, অনেক দৌড়াদৌড়ি হয়েছে। একটা কড়া ব্ল্যাক কফি আর একটা ক্লাসিক নিয়ে ছাদে গেল ঈশানী। মনটা আজ হু হু করছে। একটা কথা কানে বাজছে, মায়েরা সব বোঝে। দিদিমণি, দিদিমণি, ফোন বাজছে, একবার সিঁড়ির কাছে এসো। মিনতি ডাকছে নিচে। নেমে এলো। ঈশানীর ফোন বাজছিল। ফোনটা ধরল। অভির ফোন। হ্যালো ঈশা, একবার হসপিটালে আয়। মা ঠিক আছে অভি? হ্যাঁ, একটু শরীরটা খারাপ, তাই। আমি এক্ষুনি আসছি। ঈশানী ক্যাব বুক করে হসপিটালে পৌঁছালো। গিয়ে 7th ফ্লোর। লিফট খুলতেই দেখলো অভি দাঁড়িয়ে আছে, সাথে অনেক ডাক্তারেরা। ঈশানীকে দেখে অভি ওর কাছে এসে বলল, ঈশা, সেকেন্ড অ্যাটাক আজ সন্ধ্যেতে হয়েছিল। কেউ বুঝতে পারেনি কখন। আর এখন থার্ড। কাকিমাকে রাখতে পারিনি রে ঈশা। আই এম সরি ঈশা। আমি পারলাম না রে ঈশা, আমি পারলাম না। ঈশানী শুনে মাটিতে বসে পড়ে। কান্না আসছে না ওর আর। মা নেই, আর কেউ নেই ওর। মা আর বাড়ি ফিরল না। আজ আছি কাল নেই। সত্যি মা আর নেই। অভি ঈশানীকে তুলে অনুপমার কাছে নিয়ে গেল। ঈশানী দেখল আর কোনো মনিটর চলছে না, কোনো মেশিন চলছে না। আজ বেডে মা শুয়ে আছে। মায়ের হাতে নাকে নল ছিল, আজ কিছু নেই। কাল অবধি মায়ের মুখে কষ্টের ছাপ স্পষ্ট ছিল, আর আজ কি শান্তিতে ঘুমিয়ে আছে সে। ঈশানী মায়ের কাছে গিয়ে
জড়িয়ে ধরল মাকে, বলতে গেল কিছু, কিন্তু আওয়াজ বেরোলো না গলা দিয়ে। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মিশে গেল মায়ের বুকের সাথে। খবর দিতে হবে সমস্ত আত্মীয় স্বজনকে, যদিও আত্মীয়দের মধ্যে কেউ নেই এক মামা ছাড়া। অভি ঈশানীকে বলল, ঈশা, সংকল্প আঙ্কেলকে একটা ফোন কর। ঈশানী ফোন করে। তখন প্রায় সকাল 6টা। ঈশানীর ফোনটা ধরে ভদ্রলোক বলেন, হ্যালো, কে? আঙ্কেল, আমি ঈশানী। একবার নার্সিং হোমে আসবেন? মা নেই আঙ্কেল, একবার আসবেন প্লিজ। ফোনের ওপাশে কিছুক্ষণের নীরবতা। তারপর সংকল্পবাবুই সেই নীরবতা ভাঙলেন, বললেন, হ্যাঁ, একটু একটু অপেক্ষা করবে তোমরা, আমি আমি আসছি। প্রায় সকাল 7টা বাজে। বাড়ির সামনে অনেক ভিড়। অভি, রায়, ঈশানীর বন্ধুবান্ধব, প্রতিবেশীরা। ঈশানী অনুপমার মাথার কাছে বসে। সংকল্প রায় এসে অনুপমার পায়ের কাছে বসল। মালা ধূপের গন্ধে চারিদিক ম ম করছে। সাদা মালার স্তূপ সরিয়ে দিল সংকল্প। একগুচ্ছ সূর্যমুখী পায়ের কাছে রেখে ঈশানীকে আশীর্বাদ করে ভিড় ঠেলে চলে গেল। যাওয়ার আগে ঈশানীকে একটা খাম দিয়ে গেল। সব কাজ মিটিয়ে ঈশানী ব্যালকনিতে চেয়ারটা নিয়ে বসেছিল। আজ আর কিছু ভালো লাগছে না। কি মনে করতে হঠাৎ ও ঘরে এলো আর দেখল টেবিলের ওপরে রাখা একটা খাম। মনে পড়ল এটা সকালে সংকল্প আঙ্কেল দিয়েছে ঈশানীকে। সেটা ও খুলে দেখল তাতে রয়েছে একজোড়া রূপোর নূপুর। শুনছিলেন দেবস্মিতার কলমে আড়ালে দেখেছি তোমায়। আজকের গল্পের গল্প পাঠে নিত্যানন্দ। বিভিন্ন চরিত্রে অভি, সৌমিক, ঈশানী, জয়া, অনুপমা, স্বাতি, সংকল্প, রাজ চট্টোপাধ্যায়, মিনুদি ও নার্সের চরিত্রে মধুরা, গার্ড তমাল, রাই, মিতুন। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া। শব্দগ্রহণ জয়া। ধ্বনি পরিকল্পনা ও আবহ নিত্যানন্দ চক্রবর্তী। প্রচার অলঙ্করণ ইঙ্কব্লেজ ক্রিয়েশনস। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক বুধবার রাত 10টায় হার্টফেল নিয়ে আসে নতুন নতুন প্রেমের গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ইমেল আইডি। পাঠাতে পারেন আপনার লেখা কোনো প্রেমের গল্প। হ্যাপি অ্যালার্ট! এখন থেকে আপনারাও আপনাদের মিষ্টি প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের ইমেলে। আমাদের ইমেল আইডি হলো heartfel19@gmail.com। বানানটা করে একবার বলে দিই, HEARTFAIL19@gmail.com। এছাড়াও ইমেল আইডি আপনি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। নাম আর ফোন নাম্বার গল্পের সাথে পাঠাতে কিন্তু ভুলবেন না। ইঙ্কব্লেজ ক্রিয়েশন প্রেজেন্টস হার্টফেল, তুমি, আমি আর আমাদের গল্প।